আসসালামু আলাইকুম। জাস্ট একটা ঘন্টা আমাকে তোমরা দিবে। পরিসংখ্যান আশা করি এরপর আর দ্বিতীয় ক্লাস তোমাদের দেখতে হবে না। ১ ঘন্টা সর্বোচ্চ, এর মধ্যে আমি পরিসংখ্যানের সমস্ত প্রশ্ন তোমাদের সলভ করে দেব। সেই গতানুগতিক পদ্ধতিতে না, বলে বেসিক টু প্রো ম্যাক্সের নামে আমরা সব কিছু পানি পানি করে দেবই, কিন্তু কোর্স কেনার পরে কি দেখি, আমাকে a+b² সূত্র শেখানো হচ্ছে। ক্লাস 10 আমি এখন পড়ি, আমি পরীক্ষার্থী বা ক্লাস 9-এ পড়ি, আমাকে এখন a+b² সূত্র ব্যাখ্যা করে শেখানো হচ্ছে, মূল বইয়ের প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে শেখানো হচ্ছে। এটা বলে বেসিক টু প্রো ম্যাক্সের আমাদের কোর্স প্লাস এটা ক্রয় করতে হবে। যা হোক, নো ডাউট, 1 ঘন্টা আমাকে দাও, আমি স্মার্ট ওয়েতে তোমাদের এটা শিখিয়ে দিচ্ছি। জাস্ট এই ক্লাসটাই ওই 10 ঘন্টা 12 ঘন্টা করে একটা ক্লাস করার চেয়ে 1 ঘন্টা একটু ভালো করে দেখো না। আজকে পরিসংখ্যানে 24 মার্ক তোমার ক্লিয়ার হয়ে যাবে। 24 কেন বলতেছি, সৃজনশীল দুটো আসবে 10 10 20 নম্বর, একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মিনিমাম 2 মার্ক, দুটো এমসিকিউ থাকবে 2 মার্ক, তাহলে মোট 24 মার্ক তোমার ক্লিয়ার হচ্ছে জাস্ট একটা ভিডিওর মাধ্যমে। যেসব শিক্ষার্থীরা 5 মার্ক নিয়ে ভয়ে থাকো সৃজনশীলে, তাদের শুধু আর দুটো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করলেই 5 মার্ক হয়ে যাবে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। এখনও শুরু করি না, যখন থেকে শুরু করি তখন থেকে তোমরা কাউন্টডাউন করবে 1 ঘন্টা হচ্ছে কিনা। আমি আবার বলছি, একটু ভিন্নভাবে তোমাদের শেখানোর চেষ্টা করব। এই ক্লাসটিতে আসলে তেমন কিছু শেখানোর খুব একটা পাবো না, মানে এক্সট্রা অর্ডিনারি কিছু দেখাতে পারবো না। বাট পরবর্তী ক্লাস তোমরা কি নিয়ে চাচ্ছ, সেটাকে 9ম অধ্যায় ত্রিকোণমিতি না 11 অধ্যায় সমানুপাত, তোমরা কমেন্টস করে জানাবে কোন অধ্যায়টা তোমরা আগে চাচ্ছ, সেটা আমি আগে দিব তোমাদের স্মার্ট ওয়েতে। আমি আবারও বলতেছি, কিভাবে তুমি পরীক্ষার জন্য 100% প্রিপারেশন নিবে, তুমি কতটুকু প্রিপেয়ার পরীক্ষার জন্য, সেটা তোমাদের আমি শেখাবো। শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রথম প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন, এই সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের দিয়েই স্টার্ট করতে যাচ্ছি। এখানে বলা হয়েছে কোন শ্রেণীর সর্বোচ্চ মান হচ্ছে 95 মানে 95, এবং পরিসর মানে ব্যাপ্তি হচ্ছে এটার কত 64 হলে সর্বনিম্ন মান কত। পরীক্ষায় সর্বনিম্ন মান চেঞ্জ হয়ে আসতে পারে, ধরো এটার মান দিয়ে দিয়েছে, এখন এটার মান বের করার কথা বলা হলো, হতেই পারে, আমি জানি কিনা। এই অঙ্কটা সলিউশন করার জন্য এই যে পরিসর, এইটার সূত্র আমাকে জানতে হবে। তাহলে আমরা দেখি পরিসরের সূত্রটা আমরা জানি কিনা। পরিসর এটার সূত্রটা হবে সর্বোচ্চ মান মাইনাস হচ্ছে সর্বনিম্ন মান আর প্লাস হচ্ছে কি 1। এই হচ্ছে আমার পরিসরের সূত্র। এই সূত্রটা জানলে আমি অঙ্কটা করতে পারবো। 2 মার্কের জন্য এটা এমসিকিউ কিন্তু আসে, শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে, এমসিকিউ আকারেও কিন্তু আসতে পারে। আমি এখন সবগুলোর মান একটু বসিয়ে দেখি কি আসে। ওই গতানুগতিক দেয়া আছে, এগুলো আমি লিখলাম না, তোমরা ব্যাপারটা বুঝে নিবা। পরিসরের মান দেওয়া আছে কত 64, লিখলাম আমি 64। সর্বোচ্চ মান যেটা দেওয়া আছে কত 95, আমি লিখলাম কত 95 মাইনাস সর্বনিম্ন মান যেটা আমাকে বের করতে বলেছে, সর্বনিম্ন মান আচ্ছা, সর্বনিম্ন মান যেটা আমাকে বের করতে হবে, দেখতেই পাচ্ছি সর্বনিম্ন মান। ওকে, তাহলে সর্বনিম্ন মান যেটা আমি বের করব, আর প্লাস হচ্ছে কত 1। এখন 1 যদি পাশে বিয়োগ করে দিই, তাহলে 64 মাইনাস 1, আর এখানে যা আছে তাই 95 মাইনাস, আমি এখানে জাস্ট ডট দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম, বলে এখানে যা আছে তাই হবে। ওকে, এখানে আসলে কত 63, আর এখানে হচ্ছে কত 95 মাইনাস সর্বনিম্ন মান। এটা তাহলে এই পাশে নিয়ে আসি, বা সর্বনিম্ন মান হচ্ছে আমাদের কাছে অনেকদিন পরে স্মার্ট বোর্ডে লেখা দেখে লেখাটা একটু এদিক সেদিক হবে, আস্তে আস্তে আশা করি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। 63 তোমরা বুঝতে পারবে তখন। সুতরাং আমাদের সর্বনিম্ন যে ভ্যালুটা সেটা আসলো কত, এখানে যখন বিয়োগ করে দিই তাহলে 2, আর হচ্ছে কত এখানে হচ্ছে কি 3, 32। বিয়োগফল যোগফল যাই হোক না কেন, সঠিক হোক আর এখানে যেটাই হোক না কেন, মেন অঙ্কটা আমরা বুঝছি কিনা সেটা আগে জানা দরকার। তাহলে আমার পরীক্ষায় এই মানটা পরিবর্তন হয়ে আসতে পারে,
এই মান এবং এটার পরিবর্তে এখন এটা চাইতে পারে। তাহলে আমি শুধু এই একটা সূত্র দিয়ে বাকি সবগুলো ম্যাথ করতে পারবো কিনা। আমি শুরু করছি এই অঙ্কটা দিয়ে। তাহলে এরকম মোট কতগুলো অঙ্ক আছে? এরকম মোট আমি তোমার জন্য 7টা অঙ্ক তৈরি করেছি। 7টা আমি তো একটা করিয়ে দিলাম। একটা স্ক্রিনশট নাও, একটা খাতা রেডি করো, আমার সাথে এই 7টি অঙ্ক তোমরা করে ফেলো। আর কিচ্ছু করার প্রয়োজন নেই, আমার সাথে এই 7টি অঙ্ক তোমরা করে ফেলো। আর কিচ্ছু করতে হবে না। 2 মার্ক সেও তুমি এখানে পাবে। হয় এমসিকিউ আসবে, অথবা শর্ট কোশ্চেন আসবে, অথবা সৃজনশীলের ক নাম্বার হিসেবে কিন্তু আসতে পারে। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নটা আমার পরবর্তী আরও কাজে লাগবে। লাস্ট আমি একটা সৃজনশীল করাবো, তখন কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা এই 7টি প্রশ্ন প্র্যাকটিস করতে পারি। এখানে আমি একটু ভিন্ন একটা অঙ্ক দিয়েছি, এটা কি? মধ্যমান। মধ্যমান শ্রেণীর নিম্ন সীমা বা নিম্ন মানটা কত বের করার কথা বলা হয়েছে। মধ্যমানের সূত্রটা আমরা জানি কিনা? তাহলে মধ্যমানের সূত্র হচ্ছে মধ্যমান এটা হচ্ছে, আমরা খেয়াল করে দেখো, শ্রেণীর উচ্চ সীমা এটা লিখতে পারি আমরা, শ্রেণীর উচ্চ সীমা প্লাস হচ্ছে নিম্ন সীমা ভাগ হচ্ছে কত? 2। এখন মানগুলো বসাই দিলে আমি কিন্তু পরবর্তী মানটা বের করতে পারবো। তাহলে আমি 2 মার্ক শিওর করলাম। একটা এমসিকিউ আসতে পারে, 3 মার্কও হতে পারে এই একটা অঙ্ক দিয়ে। হয়ে গেল, ডান। আমরা পরের অঙ্কটা চলে যাই। স্টেপ নাম্বার 2তে বলা হয়েছে উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। সৃজনশীল ক এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এটা। 2 মার্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এটা। আমি আবার বলতেছি, সৃজনশীল ক এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে এটা। মধ্যক নির্ণয় করো। এই মধ্যক আমরা কি করি? এই যে উপাত্তগুলো দেয়া আছে, এই উপাত্তগুলো আমি প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিব। বড় উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড় আমাকে সাজাই নিতে হবে। কখনোই সাজানো থাকে না, এলোমেলো থাকে। আমাকে সাজায় নিতে হবে। সাজায় নেওয়ার পর আমি দেখব এখানে মোট উপাত্ত n আমি কাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8 9 10। মোট উপাত্ত হচ্ছে 10। এই 10 সংখ্যাটি যা জোড় সংখ্যা, এটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে মধ্যক কি হবে? সুতরাং তাহলে মধ্যক হবে, যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যক একরকম, আর বিজোড় হলে মধ্যক একরকম। তাহলে n তাহলে হবে n/2 এইটা প্লাস n/2 প্লাস 1তম পদ, আর ভাগ হচ্ছে কত? 2। তাহলে n/2 প্লাস n/2 প্লাস 1তম পদ ভাগ হচ্ছে 2। এটা হচ্ছে যদি জোড় হয় মধ্যকটা এরকম হবে, বিজোড় হলে আর এক রকম। তাহলে n/2 এটার মান হচ্ছে 10কে 2 দিয়ে ভাগ করলে কত? পঞ্চম, মানে পঞ্চম, এবং হচ্ছে কত? ষষ্ঠ পদ ভাগ হচ্ছে কত? 2 ভাগ হচ্ছে 2। ওকে, তাহলে ষষ্ঠ পদ আমি একত্রে করলাম, তোমরা বুঝে নিও। ষষ্ঠ কীভাবে বের করলাম? n/2 মানে 5 আর যোগ 1 মানে হচ্ছে কত? 6, ষষ্ঠ পদ। তাহলে পঞ্চম পদ এবং ষষ্ঠ পদ কি কি আছে? 1 2 3 4 5, এই যে 5 নাম্বার পদ এবং 6 নাম্বার পদ আমরা যোগ করব। তাহলে 24 প্লাস 26 ভাগ হচ্ছে 2। দেখতে পাচ্ছি আমরা এখানে কত? 50 আসে, ভাগ হচ্ছে কত? 2। তাহলে আমাদের আনসার আসছে কত? 25। এই 25 হচ্ছে আমার মধ্যক। আমরা এই অঙ্কটা যেন খুব ভালো মতো করতে পারি এক্সাম হলে গিয়ে, তাহলে জোড় সংখ্যা হলে একরকম আর বিজোড় হলে আর এক রকম। বিজোড় হলে কি হবে? সূত্রটা হবে ডিরেক্ট, উপর হবে n+1 ভাগ হচ্ছে 2, যাতে এতটুকুই। এই 1টা কিন্তু পাশে না, 1টা কিন্তু উপরে। তাহলে n+1 ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে বিজোড় হলে, রাইট? আচ্ছা, আমরা পরের অঙ্ক যাই। পরের অঙ্ক বলতে হচ্ছে, আমি তো তোমাদের একটা অঙ্ক করে দিলাম, তাহলে তোমার জন্য আমি 6টা অঙ্ক রেডি করেছি। তুমি জাস্ট এই 6টা অঙ্ক একটা স্ক্রিনশট নাও এবং এই 6টা অঙ্ক আমার সাথে এক্সট্রা একটা খাতা রেডি করো। আশা করি তোমরা এগুলো করতে পারবে।
আর এর বাইরে এক্সট্রা করতে হবে না, জাস্ট এই 6টা ম্যাথ করো, তাহলে আমাদের 2টি অঙ্ক হয়ে গেল। 2টি অঙ্কের মাধ্যমে আমি 4 মার্ক হতে পারে, 3 মার্ক হতে পারে, মিনিমাম 2 মার্ক কিন্তু কমন চলে আসলো ইতিমধ্যে, রাইট? আচ্ছা, পরের অঙ্কে আমরা যাই। দেখতে পাচ্ছ, প্রচলিত অর্থ সহ প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখো। প্রচলিত অর্থ সহ বলছে, প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে L প্লাস F1 ভাগ হচ্ছে F1 প্লাস F2 গুণ হচ্ছে H। এইটা হচ্ছে প্রচুরকের সূত্র, কম বেশি আমরা জানি এটা হচ্ছে প্রচুরক নির্ণয়ের সূত্র। এখন এই L বলতে কি বোঝায়, আমি কয়েকটা শ্রেণী লিখি। ধরো 31 থেকে হচ্ছে 40, এই হচ্ছে একটা শ্রেণী, 41 থেকে হচ্ছে 50, এবং আরেকটা দিলাম হচ্ছে কত, 51 থেকে হচ্ছে 60। আমি মোট 3টা শ্রেণী লিখলাম। এর জন্য গণসংখ্যা আমি ধরলাম হচ্ছে মনে করো 8, এর জন্য ধরলাম হচ্ছে 12, এর জন্য ধরলাম হচ্ছে মনে করো 4। আমি গণসংখ্যা নিয়ে নিলাম, শ্রেণীর সাথে গণসংখ্যাটা নিয়ে নিলাম। ওকে, গণসংখ্যা নেওয়ার পরে দেখতে পাচ্ছি এই এলটা হচ্ছে আমার জন্য এখানে প্রচুরক শ্রেণী হচ্ছে কোনটা, সবচেয়ে বড় গণসংখ্যা যেহেতু 12, তাহলে এইটা হচ্ছে আমার জন্য প্রচুরক শ্রেণী। এই প্রচুরক শ্রেণীর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 41, যাকে আমরা বলি হচ্ছে নিম্ন সীমা, লোয়ার ভ্যালু। এইটা হচ্ছে উচ্চ মান বা উচ্চ সীমা বা হায়ার ভ্যালু যেটা বলে থাকি। এই যে নিম্ন মান, নিম্ন সীমা, লোয়ার ভ্যালু, এটাই হচ্ছে এর এর মান। তাই লিখেছি যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্ন মান, তার মানে 41, রাইট? শ্রেণী ব্যবধান, তাহলে 41 থেকে 50-এর মধ্যে ব্যবধান মানে ব্যাপ্তিটা, পার্থক্যটা হচ্ছে কত, আমি 41 থেকে 50, 50 থেকে 41 বিয়োগ করলে 9, 1 যোগ করলে হচ্ছে 10। পরিসরটাই হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, পরিসরটা। 50 থেকে 41 বিয়োগ করলে হচ্ছে 9 যোগ হচ্ছে 1, তার মানে এটা হবে আমার জন্য পরিসর। এই পরিসর মানে হচ্ছে সেই শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি। ওকে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস আগের শ্রেণীর গণসংখ্যা, তাহলে এই 12 থেকে যদি আমি এই 8টা বিয়োগ করে দিই তাহলে আমার F1 বের হবে, আর 12 থেকে যদি 4 বিয়োগ করে দিই তাহলে F2 বের হবে। এটাই হচ্ছে প্রচলিত অর্থ সহ। পরবর্তী কোশ্চেন যেটা আছে, বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক কাকে বলে, উদাহরণ সহ লিখো। বিচ্ছিন্ন চলক, বিচ্ছিন্ন মানে কি, আলাদা। অবিচ্ছিন্ন মানে কি, আলাদা না, একত্রে আছে। বিচ্ছিন্ন চলক, যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হবে। পূর্ণ সংখ্যা মানে দশমিকে লেখা যাবে না, পূর্ণ সংখ্যায় লিখতে হবে, দশমিকে লেখা যাবে না, সেটাকে বলা হয় বিচ্ছিন্ন চলক। এরপরে আসি, যেমন পাখির সংখ্যা, জনসংখ্যা, পরীক্ষার নম্বর, পুকুরের মাছ, হাতির সংখ্যা। এই যে হাতির সংখ্যা ঢাকা বোর্ডে চলে আসছিল, দেখো উদাহরণটা কিভাবে কাজে লাগে। এই হাতির সংখ্যা, এটা হচ্ছে কি, আমরা কখনো বলতে পারি না আমি 2.3টা হাতি দেখেছি, 2.3, 2.1 এতটা হাতি দেখেছি, আমি 5.6টি পাখি দেখেছি। এটা কি বলতে পারবো? হয় 5টি পাখি নাহলে 6টি পাখি বলতে পারি। তার মানে এটা দশমিকে লেখা যাবে না, এই জন্য এটা হচ্ছে বিচ্ছিন্ন, আলাদা। নিচেরটা আসি, তাহলে তার বিপরীত হবে। বিপরীত হবে যে চলকের মান যে কোনো বাস্তব, এখানে বাস্তব সংখ্যায় হতে পারে, তাকে বলা হচ্ছে অবিচ্ছিন্ন। এখানে উদাহরণগুলো লক্ষ্য করো, বয়স, উচ্চতা, ওজন, পরীক্ষার জিপিএ। এই যে পরীক্ষার জিপিএ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা, খেয়াল করে দেখো ইনফরমেশন। এবং হচ্ছে শ্রেণী ব্যবধান। পরীক্ষার নম্বর আর পরীক্ষার জিপিএর মধ্যে পার্থক্যটা কি? পরীক্ষার জিপিএ, আমি জিপিএ 5 পেয়েছি, জিপিএ 4 পেয়েছি, আমি জিপিএ 4.5 পেয়েছি, হয় না? হয়তো। তাহলে জিপিএটাকে আমি দশমিক কিন্তু পাচ্ছি, 4.9 পেয়েছি, 4.81 পেয়েছি, তাহলে জিপিএটা আমি কিন্তু দশমিকে লিখতে পারতেছি, তার মানে এটা হবে আমার জন্য অবিচ্ছিন্ন। পরীক্ষার নম্বর কি? এখন আর পরীক্ষার নম্বর দশমিকে দেয়া হয় না। আমি 19.5 পেয়েছি, 7 মান 81.9 পেয়েছে, এইটা হবে না, হয় সে 82 পেয়েছে না হলে 81 পেয়েছে, এইটা বোঝানো হয়েছে। তাহলে বুঝতে পারছো তো মনে হয়? তাহলে বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্নের পার্থক্য কিন্তু হয়ে গেল আমাদের কাছে। আমাদের পরবর্তী যে প্রশ্নটা, কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা এর পরিমাপকগুলো কি কি?
এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সৃজনশীল কয়ের জন্য আসতে পারে এবং সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে। দুটা খুবই ইম্পর্টেন্ট, কেন্দ্রীয় প্রবণতা আর এমসিকিউতে আসে পরিমাপকগুলো কি কি কোনটা। উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে যাচ্ছে, কেন্দ্রীয় মানের দিকে এই যে পুঞ্জীভূত হওয়া, একত্র হওয়া, জমা হওয়া। ধর আমরা 5 থেকে 6 জন ফ্রেন্ড মিলে যাচ্ছি, কোথাও হেঁটে যাচ্ছি, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। আমাদের 2 জন ফ্রেন্ডের কাছে হচ্ছে কি ছাতা আছে, আমরা তখন কি করি, দৌড়ে গিয়ে একত্রে ছাতা নিচে সবাই যাই, মানে একত্রে জমা হচ্ছে। এই যে এইটা আসার যে প্রবণতা, আধিক্য, অ্যাট্রাকশন বলতে পারি, সেটাই হবে কেন্দ্রীয় প্রবণতা। এবং তখন যে 2 জনের কাছে ছাতা আছে এরাই বাকি সবাইকে নিয়ন্ত্রণ করতেছে, কারণ একটু বাইরে গেলে বৃষ্টিতে ভিজে যাব। এই জন্য বলা হয় কেন্দ্রীয় উপাত্ত, সেই সংখ্যাটা হবে একটা, দেখো লিডার, সে উপাত্ত সমূহের প্রতিনিধিত্ব করে। এই মানগুলো কি কি, যে আমরা যে 3টা করব, গড়, মধ্য, প্রচুরক। তাহলে গাণিতিক গড়, মধ্য, প্রচুরক হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, রাইট। চলো পরের কোশ্চেন দেখি। আমাদের সৃজনশীল করার জন্য আরো কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো হচ্ছে প্রচুরক শ্রেণীর মধ্যমান। এই যে 40, ধরো 41 থেকে 50, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। মধ্যমানটা কি করব, বের করব, জাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ দিব, মধ্যমান কিন্তু বের হয়ে গেল। সেম ভাবে মধ্যক শ্রেণীর মধ্যমান একেবারে বের করতে হবে। মধ্যক, প্রচুরক শ্রেণী, পূর্ববর্তী, পরবর্তী, সবগুলো এখানে যতগুলো প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ, এই সবগুলো প্রশ্ন কিন্তু আমরা যে মূল অঙ্ক করো তার মধ্যেই কিন্তু আছে, এটার জন্য আলাদা করে শেখার প্রয়োজন নাই। আমরা মূল অঙ্কের মধ্যেই সবগুলো প্রশ্ন উত্তর কিন্তু খুঁজে বের করতে পারবো। এই যে এখানে F1 এবং F2 কথা বলা আছে, এটা আমরা বের করবো প্রচুরক বের করার সময়, পারবো না, এটার কথা বলা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কোশ্চেন, যে আমাদের বেসিক যে কোশ্চেনটা, সেটা হচ্ছে কি, সারণী থেকে আমরা গাণিতিক গড়, মধ্যক এবং প্রচুরক এইটা বের করব, যেটা আমাদের আজকে বেসিক ম্যাথ, আমাদের বেসিক অঙ্ক হচ্ছে এটা। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মোস্ট ইম্পর্টেন্ট, মধ্যক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। প্রচুরকটা আসলে সৃজনশীল আকারে আসে না, এইটা সৃজনশীল আকারে থাকে না, খুব একটা নাই বললে চলে, কখনো আসেই না প্রচুরকটা সৃজনশীল আকারে। এটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, পাশাপাশি আরেকটা হচ্ছে কি, এমসিকিউতে প্রচুরক বের করার কথা বেশি বলা হয়ে থাকে। যা হোক, আমরা পরবর্তী কোশ্চেন দেখি। আমাদের আজকে বেসিক অঙ্ক, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অঙ্ক আজকে শুরু হলো। যদি 2015 থেকে আমি 2025 পর্যন্ত বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করি, 2015 থেকে 2025 পর্যন্ত সমস্ত বোর্ড প্রশ্নগুলো বিশ্লেষণ করে সবগুলো কোশ্চেন দেখি, সবচেয়ে বেশিবার যে প্রশ্নটি পরীক্ষায় আসছে সেটার উদ্দীপক হচ্ছে 31 থেকে 40, এখান থেকে শুরু হয়েছে, না হলে এখান থেকে শুরু হয়েছে। এটা চেক করে দেখো, পাবে। এবং এই বিষয়টা অনেকে হয়তো ধরতে পারবে বলে, প্রত্যেকটা পরীক্ষার যে উদ্দীপকটা আসছে, যে গণসংখ্যার সারণীটা আসছে, সেটা শুরু হয়েছে হয় 31 দিয়ে অথবা 21 দিয়ে, সবচেয়ে বেশিবার পরীক্ষা এখন পর্যন্ত আসছে। আমি এই জন্য এটাই নিয়ে এসেছি, মূলত এটা আমি প্রধান অঙ্ক হিসেবে রেখে দিয়েছি তোমাদের জন্য। এখান থেকে আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। আমি এই সারণীটার উপরে লিখে দিলাম গড় নির্ণয়ের সারণী, জাস্ট একটা শব্দ লিখে নিলাম আর কি উপরে লাইন বলে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার ক্ষেত্রে আমি এখানে লিখে দিলাম হচ্ছে কি গড় নির্ণয় সারণী, গড় নির্ণয়, আচ্ছা নির্ণয়, ওকে, গড় নির্ণয় সারণী, গড় নির্ণয় সারণী। এই সারণীতে আমি যে উদ্দীপকটা পেলাম বা গণসংখ্যার সারণী পেলাম, সেখানে পেলাম কি শ্রেণীব্যাপ্তি। আমি এখানে শ্রেণীব্যাপ্তি লিখেছি, রাইট। আমি পেয়েছি গণসংখ্যা, আমি 3 নাম্বার ঘরে সেই গণসংখ্যা লিখেছি, কিন্তু তার নিচে একটা শব্দ লিখেছি কি FI, আমি একটা FI এটা লিখেছি এক্সট্রা হিসাবে। তাহলে গণসংখ্যাকে আমি FI ধরেছি, বাকিটুকু আমাকে নিজে পূরণ করতে হবে। এই পূরণটা আমাদের শিখবো এখন। আমি জানি অনেকে হয়তো পারো। এখানে দেখতে পাচ্ছি কি মধ্যমান, যাকে আমি XI দিয়ে প্রকাশ করেছি, তাহলে XI আর হচ্ছে কি FI। FIটা হচ্ছে কি যে গণসংখ্যাটা দেয়া আছে সেটাই হচ্ছে FI। আর মধ্যমানটা আমি বের করব, মধ্যমান বা মধ্যবিন্দু, অনেকে মধ্যবিন্দু বলে, মধ্যমানও বলে। মধ্যবিন্দু আর মধ্যমানের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে দেখতে পাচ্ছি এই 21 আর 30 যোগ করে 2 দিয়ে ভাগ করব,
তাহলে 25.5 এটা হচ্ছে আমার মধ্যমান। 31 এবং 41 আমি যোগ করে 2 দিয়ে ভাগ করব, এই মানটা আসবে। 41 এবং 50 যোগ করে 2 দিয়ে ভাগ করব, এই মানটা আসবে। সেমভাবে প্রত্যেকটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি মধ্যমানগুলো পেয়ে যাব। এই তো মধ্যমান বা মধ্যবিন্দু, যেটা আমরা আরও কয়েকটা অঙ্কে দেখে আসছি ইতিমধ্যে। নেক্সট আমি নতুন একটা ঘর দেখতে পেলাম, সেই ঘরটার নাম হচ্ছে কি ধাপ বিচ্যুতি, যাকে আমরা ইউআই দিয়ে প্রকাশ করেছি। ধাপ বিচ্যুতি বা ইউআই দিয়ে প্রকাশ করেছি। এইখানে আমি 3টা নতুন জিনিস দেখতে পাচ্ছি, XI, A আর হচ্ছে কি H। XIটা আমরা ইতিমধ্যে বুঝে গেছি, এটা হচ্ছে কি মধ্যমান। তাহলে এই মধ্যমান এখান থেকে বিয়োগ করতে হবে A, আমাকে জানতে হবে এটা আসলে কি। এ নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকাটা স্বাভাবিক। আমি কোনটা ধরবো? 1 2 3 4 5, এখানে মোট 5টা আমি ঘর দেখতে পাচ্ছি। তাহলে মাঝখানে যে আছে 15, মাঝখানে যে 15 আছে 8 12 15 18 এবং হচ্ছে 7, এই মাঝখানে যে 15 আছে এই 15-এর পাশে যিনি থাকবেন তাকে আমরা এ ধরবো। মাঝখানে যে থাকবে, এটা হচ্ছে একটা রুলস, মাঝখানে যে থাকবে তাকে আমরা ধরবো হচ্ছে এ। সেই ঘরের মধ্যমানকে আমরা এ ধরবো। মাঝখানে আছে 15, এই 15 বরাবর যে মধ্যমানটা আছে সেই মধ্যমানটাকে আমরা এ ধরবো। তাহলে এর কার্যক্রম কিন্তু শেষ। ওকে, এই যে এ ধরেছি, তাহলে এই এ বরাবর একটা শূন্য দিয়ে দিবা। কেন দিবে সেটা বলতেছি। এ একটা শূন্য দিবে। এবার উপর দিকে যাও, -1 -2 -3 -4 -5 চলতেই থাকবে। নিচের দিকে নামো, +1 +2 +3 +4 +5 সব। যে ঘরে এ ধরছি সেই বরাবর শূন্য দিব। কেন শূন্য দিব ব্যাখ্যাটা একটু বুঝে নাও। তোমাদের পরীক্ষা থাকলে বের করার প্রয়োজনে জাস্ট শূন্য বসাই দিব। কেন বসাই দিব দেখো, XI এর মান 45.5, এর মান 45.5, 45.5 থেকে 45.5 বিয়োগ করলে 0 হয়। 0কে কোনো কিছুতে ভাগ করলে সে 0ই হবে, এই জন্য আমি এখানে 0 লিখেছি, রাইট। 45.5 থেকে যদি আমি 35.5 বিয়োগ করি তাহলে 10 হয়, -10 হয়। -10কে +10 দিয়ে ভাগ করলে সে -1 হবে। তাহলে উপর দিকে মানগুলো ছোট, তাহলে মাইনাস হবে, আর নিচের দিকে মানগুলো বড়, এই জন্য প্লাস হবে। এই দেখো 45 পর 55 65, নিচের মানগুলো বড়, এই জন্য আস্তে আস্তে বাড়তেই থাকবে প্লাস, আর উপরের গুলো মাইনাস হতে থাকবে, রাইট। তাহলে দেখার প্রয়োজন নাই, চালাকিগুলো তো করে একটু, আর কিছু প্রয়োজন নেই। 0 বসে দিলাম হচ্ছে কি 0। এই ঘরে আমি নতুন একটা মান দেখতে পাচ্ছি, সেটা কি FI এবং UI, তার মানে গণসংখ্যা FI এবং হচ্ছে UI ধাপ বিচ্যুতি, এই দুটো ঘর আমাকে গুণ করতে হবে। তাহলে -18 মাইনাস হচ্ছে কি 12, 0 তো আগের মধ্যে আছে, 18, এটা হচ্ছে 7 2 14। আমি সবগুলো যোগ বিয়োগ করলে কথা আসে 4 আসবে সম্ভবত, এরকম যে মানটা আসুক না কেন তোমরা একটা ধরে নাও। প্লাস মাইনাস করে আমি এখানে যা আসবে আমি বসাবো, রাইট। টোটাল গণসংখ্যা যোগ করলে আমি দেখতে পাচ্ছি এখানে 60 হলো, গণসংখ্যা যোগ করে সবগুলোর যোগফল 60 হলো। তাহলে n হচ্ছে সবগুলো গণসংখ্যার যোগফল, আর FI হয়তো আমি বের করে ফেলেছি ইতিমধ্যে। আমার শেষ কার্যক্রমটা শেষ, এখন আমি সূত্র বসালে কিন্তু হয়ে গেল। এই যে ছকটা তৈরি করলাম, এই ছকটাই হচ্ছে গড় নির্ণয়ের প্রধান কাজ। আমি কি করব, সুতরাং গড় লিখতে পারি আমরা। এই যে এ লিখেছি, তাহলে এ প্লাস সামেশন অফ হচ্ছে FI/UI ভাগ হচ্ছে n, আর গুণ হচ্ছে আমাদের সেই শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান পরিসর, এইটা। ওকে, তাহলে মানটা আমরা নিয়ে নেই। এখানে দেখতে পাচ্ছি এর ভ্যালু হচ্ছে কত, এর ভ্যালু হচ্ছে 45.5 প্লাস FI এর মান হচ্ছে কত 4, এর মান হচ্ছে 60, আর গুণ এই হচ্ছে শ্রেণী ব্যবধান, অর্থাৎ 21 থেকে 30-এর মধ্যে ব্যবধানটা কত 10, এক কথা সবগুলোর ব্যবধান 10। আমরা মান বের করে ফেলবো, আমাদের মান কত আসে, এটাই আমাদের উত্তর। প্রথমে আমি ভাগের কাজটা করব, ভাগ গুণ এরপরে যোগের কাজ করব, কখনোই ভুল হবে না। একত্রে শুরু থেকে শেষ লিখতে যাবে না, তাহলে ভুল হতে পারে। ক্যালকুলেটরে যে কাজটা করবে, 4 ভাগ হচ্ছে 60, গুণ হচ্ছে 10, যোগ হচ্ছে 45.5, কোনোদিনই ভুল হবে না। ভাগ গুণ লাস্টে যোগ দিবা, চলে আসবে, রাইট। ওকে, তাহলে আমাদের
আশা করি তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো অঙ্কটা। পরের অঙ্ক চলে আসে। আমরা এখান থেকে মধ্যকটা বের করব। মধ্যক আমরা কিভাবে বের করব? মধ্যকের জন্য আমরা একটা সারণী তৈরি করব। সেম একটা ম্যাথ দেখতে পাচ্ছ, সেম ম্যাথটাই কিন্তু আমরা দিয়েছি। আমি এখান থেকে সারণী নিয়ে নিলাম। সারণীতে এখানে শ্রেণীব্যাপ্তি আছে, এখানে সেই শ্রেণীব্যাপ্তি রেখেছি, কোনো পরিবর্তন নাই। এখানে গণসংখ্যা, সেম গণসংখ্যা। আমি নতুন একটা ঘর করেছি ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক বের করার জন্য আমাকে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা আমার সৃজনশীল কয়ের মধ্যে লাস্টের কোশ্চেনটা ছিল না, এই যে হয়ে যাচ্ছে এটার মধ্যে। আচ্ছা, তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে তৈরি করব? এই যে 8, এখানে তাহলে 8 বসিয়ে দিলাম। 8-এর সাথে 12 যোগ করলে এখানে হচ্ছে কত? 20। 20-এর সাথে 15 যোগ করলে 35। 35 সাথে 18 যোগ করলাম, তাহলে ধরো 53। 53 7 যোগ করলাম, এই যে 60। 60 হয়ে গেল। আমি তোমাকে অ্যারো দিয়ে বুঝিয়ে দিলাম। 8 12 যোগ 20, 15 যোগ 35, আবার এখানে 18 যোগ এটা যোগ করলাম, এটা, দ্যাটস ইট। তাহলে আমার এন এর মান হচ্ছে কত? 60। এন এর মান হচ্ছে 60। মধ্যক মানে কি? মাঝখানে না? মাঝখানে কি আছে? তাহলে এন হচ্ছে সবগুলো গণসংখ্যা যোগ করার পর, এই সবগুলো যোগ করার পর দেখতে পেলাম এন এর মান হচ্ছে কত? 60। তার লিখলাম, সুতরাং তাহলে n/2, n/2 হবে 60 ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে 30। তাহলে 30তম পদের মান, এই 30তম পদের মান, 30তম পদের মান মধ্যক। তাহলে 30তম পদের মান হচ্ছে মধ্যক। অতএব মধ্যক শ্রেণী এই 30তম পদের অবস্থানে, এই লাইনটা না লিখলে সমস্যা নেই। অতএব মধ্যক শ্রেণী হবে বা হলো, সেই মধ্যক শ্রেণীটা 30 নম্বর পদ আমরা খুঁজে বের করব। প্রথমে 8, এরপরে 20, এরপর হচ্ছে 35। এই মধ্যক শ্রেণীটা বের করার জন্যই আমি শুধুমাত্র এই ঘরটা করেছি ক্রমযোজিত গণসংখ্যা। কত? 20-এর পরেই 35, তার মানে 30 আমি সরাসরি পাই নাই, পাবো না কখনো, পরীক্ষায় কখনো থাকেও না, এরকম ডিরেক্ট তুমি কখনো পাবে না। 8 20 এরপর হচ্ছে 35, তাহলে 8 20-এর পরেই যেহেতু ডিরেক্ট 35, তাহলে এই 35-এর মধ্যেই 30 নাম্বারটা আছে। তাহলে এই 35 নাম্বার দেখতে পাচ্ছি, এই 35 নাম্বার এটার মধ্যে আমাদের 20 নাম্বারটা অবস্থিত। তাহলে এটা হচ্ছে এই শ্রেণীর মধ্যে অবস্থান করতেছে। কত? 41 থেকে হচ্ছে কত? 50। এটা হচ্ছে আমার কাছে মধ্যক শ্রেণী। সুতরাং তাহলে মধ্যকটা আমি বের করে ফেলি, সূত্র দিয়ে মধ্যকটা বের করব। মধ্যক L প্লাস n বাই হচ্ছে 2 মাইনাস ক্যাপিটাল FC গুণ হচ্ছে h বাই স্মল fm। এই হচ্ছে আমাদের মূলত। তাহলে n/2 মাইনাস FC গুণ h বাই হচ্ছে fm। এখন আমাকে এই সবগুলো জানতে হবে। L মানে কি? ইতিমধ্যে তোমাদের আমি বলেছি, লোয়ার ভ্যালু। তাহলে এই যে মধ্যক শ্রেণী, এখানে সবচেয়ে ছোট মান যেটা, সেইটা হচ্ছে আমার কাছে L। তাহলে 41, তাহলে 41 প্লাস n/2 30 মাইনাস হচ্ছে FC। এই সিটা দেখে, সি মানে উচ্চারণ কিছুটা কয়ের মতো, ক, ওই দেখো ক, ক্রমযোজিত গণসংখ্যা। এই সি দেখে মনে রাখবা ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে দেখো ক্রমযোজিত গণসংখ্যা কোন মানটা হবে? আমরা তো এই 35 দেখে বুঝছিলাম এইটা হচ্ছে মধ্যক শ্রেণী, এইটা দেখে বুঝছিলাম হচ্ছে এইটা হবে মধ্যক শ্রেণী। তাহলে তার আগেরটা হবে, এই 35 দেখে আমি বুঝেছিলাম এইটা হচ্ছে মধ্যক শ্রেণী। তাহলে 35-এর আগে যে থাকবে সেটা হবে FC। 35-এর আগে হচ্ছে কত? 20 তাহলে 20 গুণ এইচ তো আমরা আগেই বুঝে ফেলেছি ইতিমধ্যে, শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি বা পরিসর। ওকে, তাহলে কত? সেটা হবে, বিয়োগ করলে আমরা বলবো 10 FM। এই যে M দেখে, F মানে তো গণসংখ্যা, তাহলে ফ্রিকোয়েন্সি দেখো, এই যে গণসংখ্যার ঘর। M দেখে মাঝখানেরটা, এটা মনে রাখলে কিন্তু হবে, বলে মিডল পয়েন্টে থাকবে, মাঝে থাকবে, এই দেখো। তাহলে মাঝে কে আসে? 15। তাহলে মাঝে হচ্ছে কত? 15।
তাহলে 41 প্লাস হচ্ছে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 10 গুণ হচ্ছে উপরে 10 নিচে হচ্ছে 15। প্রথমে ভাগ করব, এরপরে গুণ, এরপরে যোগ করলে টোটাল মানটা আমাদের চলে আসবে। এই হচ্ছে আমার ম্যাথ। মানটা তোমরা বের করে নিজেরাই বের করতে পারবা। তাহলে আশা করি তোমরা ইতিমধ্যে মধ্য কীভাবে বের করতে হবে সেটা তোমরা বুঝে গিয়েছো। আমরা পরের অঙ্কটা দেখব। প্রচুরক সবচেয়ে সহজ, প্রচুরক হচ্ছে সবচেয়ে সহজ। এখানে প্রচুরক শ্রেণী কোনটা? যারা ভিডিও দেখতেছো আমার মনে হয় 90% শিক্ষার্থী জানো এখানে প্রচুরক শ্রেণী কোনটা হবে। কেন? প্রচুরক মানে প্রচুর, সবচেয়ে বেশি কোনটা? সবচেয়ে বেশি সংখ্যাটা হচ্ছে দেখতে পাচ্ছ কত? 18 গণসংখ্যা। লিখলাম এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত? 18। তাহলে প্রচুরক শ্রেণী 18 মধ্যে কি আছে? 51 থেকে 51 থেকে হচ্ছে কত? 60। এটা হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে সুতরাং আমাদের সুতরাং প্রচুরক সূত্র L প্লাস F1 প্লাস হচ্ছে F2 গুণ হচ্ছে কি H। এর মান হচ্ছে লোয়ার ভ্যালু তোমরা আগেই জানো, তাহলে 51 হবে। 51 প্লাস F1, H এর মানটা হচ্ছে 10, এটা আমরা আগে জানি। এখানে মান দেখি বুঝতে পারতেছি। এখন F1 এবং F2 মানটা আমাকে বের করতে হবে। এইটা যে প্রচুরক শ্রেণী সেটা আমরা কি দেখে শিখেছিলাম? F1 এবং হচ্ছে F2। এইটা যে প্রচুরক শ্রেণী সেটা আমরা শিখেছিলাম এই যে সর্বোচ্চ গণসংখ্যা 18 দেখে। লিখলাম তাহলে F1 হচ্ছে 18, এটাও হচ্ছে 18। এই 18 দেখে আমরা চিনতে পারছি বলে এইটা হবে প্রচুরক শ্রেণী। তাহলে এই 18 এইটার আগেরটা যদি বিয়োগ করে দেই, তাহলে এটা বিয়োগ করে দেই এবং এখানে হচ্ছে 18 পরেরটা বিয়োগ করে দেই 7, তাহলে আমার F1 এবং F2 মানটা চলে আসবে। এখানে বিয়োগ করলে আমার মান পাচ্ছি হচ্ছে 3, আর এখানে বিয়োগ করলে মান পাবো কত? হচ্ছে সেটা হচ্ছে কত? 11। তাহলে আমাদের এই মানটা হচ্ছে 3, তাহলে 3 প্লাস হচ্ছে 11। এখন ক্যালকুলেশন করবো কিভাবে? আগে এই মানটা করব ভাগ, গুণ, শেষে যোগ করে দিলে আমাদের টোটাল মানটা চলে আসবে। এই হচ্ছে আমার প্রচুরক নির্ণয় করার সূত্র। চলো পরটা দেখি। নিচের সারণী থেকে অজীব রেখা, গণসংখ্যা, বহুভুজ এবং আয়তলেখ। আয়তলেখটা পরীক্ষায় খুব একটা আসে না, খুব পরীক্ষা আমরা পাই না। আয়তলেখটা নাই বললেই চলে, খুবই কম। বাট অজীব রেখা এবং গণসংখ্যা, বহুভুজ সব সময় পরীক্ষায় থাকে। তাহলে অজীব রেখা, গণসংখ্যা, বহুভুজ আর আয়তলেখ আমার কাছে মনে হয় না আয়তলেখ তোমাদের করে দেওয়ার প্রয়োজন আছে। ম্যাক্সিমাম শিক্ষার্থী আয়তলেখ পারার কথা, কারণ ক্লাস 6 থেকে শেখানো আয়তলেখ ওই সেম একটা নিয়মই, কোনো পরিবর্তন না আয়তলেখার মধ্যে। ওকে, যাই হোক আমরা দেখব সেম অঙ্কটা। নিচের সারণী থেকে অজীব রেখা অঙ্কন করো। এখন অজীব রেখা অঙ্কন করার জন্য আমি ক্রমযোজিত সেই সারণীটা আবার তৈরি করব। আমি শিওর তোমরা ইতিমধ্যে ভুলে যাও নাই বলে ক্রমযোজিত গণসংখ্যা সারণী কিভাবে তৈরি করে ইতিমধ্যে আমরা জানি। তাহলে এখান থেকে আমি কি করব? ক্রমযোজিত গণসংখ্যা সারণীটা তৈরি করব। ওকে, দেখতে পাচ্ছি আমরা শ্রেণী ব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, গণসংখ্যার ক্রমযোজিত গণসংখ্যা। এই সারণীর মধ্যে থেকে এই ঘরটা আর এই ঘরটা সেম আছে, আমি নতুন করে দুটো ঘর তৈরি করেছি, একটা অবিচ্ছিন্ন আর একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। এই দুটো ঘর নতুন করে তৈরি করলাম। তাহলে অজীব রেখা অঙ্কনের জন্য আমাকে এই দুটো কাজ করতে হবে। এটা আমি আগে তৈরি করি। এটা হচ্ছে 8-এর জন্য 8ই হবে, যোগ করলে হবে 20, যোগ করলে 35, এটা যোগ করলে আছে 53, লাস্ট হচ্ছে কত? 60। সর্বোচ্চ মানটা কত? 60 দেখতে পাচ্ছি। সর্বোচ্চ মানটা 60 এটা দেখতে পাচ্ছি, রাইট? এবার আসি হচ্ছে কি অবিচ্ছিন্ন মানটা আমরা রাখবো। এই পাশে কোন মানটা আছে? এই পাশে মানটা 30, 40, 50, 60, 70 সব সময় শ্রেণীর ঊর্ধ্ব সীমা, এটাকে মাথা রেখে কাজ করতে হবে। সব সময় শ্রেণীর ঊর্ধ্ব সীমা বড় মানটা ধরে কাজ করতে হবে। এখানে বড় মান হচ্ছে 30, তার আগেরটা কত ছিল? 20, তাহলে 20 থেকে 30, 30 থেকে 40, এই মানটা এখন এখানে এভাবে লিখবো। দেখো এভাবে লিখেছি।
বুঝতে পারছো মনে হয়। আরেকবার, এই পাশে যে মানটা থাকবে উচ্চ সীমা, ওই মানটা ধরে আমাকে সাজাইতে হবে। এখানে মানটা হচ্ছে কত 30, তারপরে কত 40, তাহলে 30-এর উপরের মানটা কত হবে, মানে আগের মানটা কত হবে 20 হবে। তাহলে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এভাবে সাজাইতে হবে। এটাই হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা সাজায় নিব, রাইট। তাহলে আমাদের শুরু হলো কি থেকে, খেয়াল করে দেখো, 20 থেকে আমরা শুরু করব, 70 আমি শেষ করব। 20 থেকে শুরু করব, 70 আমি শেষ করব। আমি একটু ছকটা দেখি, লুক এট দিস। এই দেখো, সেই 20 থেকে শুরু করেছি এবং 70 আমি শেষ করে দিয়েছি। তাহলে নিচে হচ্ছে আমি স্পষ্ট উল্লেখ করে দিয়েছি শ্রেণীর ঊর্ধ্বসীমা। শ্রেণীর ঊর্ধ্বসীমা দেখো, শ্রেণীর ঊর্ধ্বসীমা, অর্থাৎ শ্রেণীর ঊর্ধ্বসীমাটা নিচে থাকবে। আর এই পাশে হবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, আমি যে ক্রমযোজিত গণসংখ্যাটা তৈরি করলাম, তাহলে এইটা হবে আমার ঊর্ধ্ব। খেয়াল করে দেখো পরের কোশ্চেনটা, তাহলে দেখতেই পাচ্ছি আমরা এইটা শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে নিচের অংশে, নিচে কিরকম 20, 30, 40, 50, 60। আমি কিন্তু এখানে 21, 31 লিখি নাই, রাইট। ওকে, আগের সংখ্যাগুলো বোঝানোর জন্য ভাঙা চিহ্ন ব্যবহৃত হয়েছে, এটা আমরা জানি। আচ্ছা, জেনে নিলাম। বলে 0 থেকে, মানে যেহেতু 20 পর্যন্ত সংখ্যাগুলো, আগের সংখ্যাগুলো বোঝানোর জন্য ভাঙা চিহ্ন আমরা দিয়ে থাকি। ওকে, ভাঙা চিহ্ন অনেক কীভাবে দিয়ে থাকে, এভাবে দিয়ে থাকে, দুটো দাগ দিলেও সমস্যা নেই, তোমার উপর ডিপেন্ড করে তুমি কোনটা এখানে ইউজ করবা, কোনো প্রবলেম নাই। এই বরাবর যে গেল, এইটা হচ্ছে শ্রেণীর, খেয়াল করে দেখো, ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা প্রথম মানটা নিব, একটু এইভাবে তোমার মার্ক করে দিবা, এভাবে মার্ক করে দিবা, ঠিক এভাবে ছোট করে গোল করে দিবা, এভাবে গোল করে দিবা। এই মানগুলো কোন মানগুলা দেখো, কি লিখেছি, ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের বাহুর দৈর্ঘ্যকে একক ধরে এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা মানে ঊর্ধ্বসীমা, আর ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে আমরা অজীব রেখাটা অঙ্কন করেছি। তাহলে এই নিচে থাকবে হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা, যেটা আমরা আগের ঘরে করলাম। এই মানগুলো হবে নিচে এক্স অক্ষ বরাবর, আর এই এই অঙ্কটা হবে ওয়াই অক্ষ বরাবর, আর এই যে করলাম এইটা হবে আমার জন্য এক্স অক্ষ বরাবর। তাহলে এইটা আমার জন্য এক্স অক্ষ, এইটা আমার জন্য হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর তৈরি করব। আচ্ছা, পরের যে কোশ্চেনটা আছে সেটা আমরা দেখি। আচ্ছা, নিচে আমাদের যে লেখাটা আছে সেটা ইতিমধ্যে বুঝতে পারছি মনে করি। পরের কোশ্চেনটা হচ্ছে আমরা তৈরি করব হচ্ছে, দেখো, নিচের সারণী থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের একটা সারণী প্রয়োজন। এই সারণীটা কি দেখতে পাচ্ছ, শ্রেণীব্যাপ্তি, সেম শ্রেণীব্যাপ্তি, কোনো প্রবলেম নাই। গণসংখ্যা, নতুন একটা ঘর দেখতে পাচ্ছি শ্রেণীর মধ্যমান। এই শ্রেণীর মধ্যমানটা আমাকে বের করে নিতে হবে। চলো শ্রেণীর মধ্যমানটা দেখি। 31 আর 40 যোগ করে 2 দিয়ে ভাগ করব, মনে আছে না? আচ্ছা, 31 আর 40 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 35.5। পরেরটা 45.5। সেমভাবে সবগুলো করে আসি। এটা হচ্ছে কত 85 পয়েন্ট হচ্ছে কত 5। আমি গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার ক্ষেত্রে এই যে প্রথম মানটা আসছে 35.5, তার আগের মানটা কত হবে, পরেরটা 45, মানে 10 করে ব্যবধান, তাহলে পরেরটা আগেরটা হবে 20.5, এটা মনে রাখতে হবে। এর পরের মানটা কত 95.5, মানে 95.5। বহুভুজ অঙ্কন করার ক্ষেত্রে মধ্যমান আমি যেটা বের করব, প্রথমটার আগে কোনটা হবে, শেষেরটার পরেরটা কত হবে, এটাকে জানতে হবে তোমাকে, কারণ এটাই আমি এক্স অক্ষ বরাবর লিখব। এই মধ্যমানটা আমি এক্স অক্ষ বরাবর লিখব, আর এইটা আমি ওয়াই অক্ষ বরাবর লিখব হচ্ছে এই গণসংখ্যা। আমি 35.5 পেয়েছি, কিন্তু আমার প্রথম ঘরটা হবে 20.5। আমি 85.5 পেয়েছি সর্বশেষ, আমি লিখব 95.5। কেন, চলো দেখি পরেরটা। দেখো, আমি শুরু করছি 25.5 দিয়ে, শেষ করেছি 95.5 দিয়ে। তাহলে 25.5 থেকে 35.5 পর্যন্ত আমার যত মান ছিল আমি সেখানে দিয়ে দিয়েছি। 45.5 থেকে 55.5 এই মানটা ছিল। পরের মানগুলো দিয়ে থাকবো আস্তে আস্তে মানটা, অর্থাৎ এইটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত আমার কিন্তু অঙ্কন শেষ। তাহলে বাকি মানটা এসে মিলে যাবে, এই বাকি মানটা লাস্টে মিলাই দিব। এই যে লাস্টে মিলিয়ে দেওয়া, একটা পিরামিডের মতো তৈরি করা, এটাই হচ্ছে প্রথম ঘরটা, এবং শেষের ঘরটা এক্সট্রা রাখতে হবে। প্রথম ঘরটা কিন্তু আমার 35.5 দিয়ে শুরু হয় না, আগেরটা
সেমভাবে এখানেও সেই পরেরটা। আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের। ওকে, তাহলে আমাদের কি ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের বাহুদেরকে একক ধরে এক্স অক্ষ বরাবর আমি নিয়েছি শ্রেণীর মধ্যমান, আর ওয়াই অক্ষ বরাবর নিয়েছি গণসংখ্যা নিয়ে আমি বহুভুজ অঙ্কন করা হলো। এতটুকু লিখলেই হবে, এর বাইরে কিছু লিখতে হবে না। ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে, অনেক কিছু লেখা যায়। 2 ঘরের সমান এক একক হয়, অনেক ক্ষেত্রে হয়, বাট এটা হচ্ছে একেবারে সংক্ষিপ্ত এবং প্রচলিত নিয়ম অনুযায়ী। নাম্বার কিন্তু কাটবে না, শিওর থাকো। আচ্ছা, পরের অংশ দেখি। উপাত্ত সমূহের গড়, মধ্যক এবং প্রচুরক নির্ণয় এবং অজীব রেখা ও বহুভুজ অঙ্কন করো। আমি এখানে মোট অঙ্ক দিয়েছি কয়টা? 1 2 3 4। এই 4টা অঙ্ক, এই 4টা অঙ্ক তোমরা করো। এখান থেকে 4টা অঙ্ক তোমাদের করতে হবে খুব ভালো মতো করে। এই 4টা অঙ্ক একটা স্ক্রিনশট নাও, 4টা অঙ্কই তোমরা করো, এক্সট্রা কিচ্ছু শিখতে হবে না, শিওর। তাহলে এই 4টা অঙ্ক করার পর আমরা পরবর্তী যেটা দেখব। ওকে, উপাত্ত সমূহের গণসংখ্যা সারণী তৈরি করে গড়, মধ্যক, অজীব রেখা এবং বহুভুজ নির্ণয় করতে হবে। এই অঙ্কগুলো আগে না করলে হতো, মানে এখন যে সিস্টেম, আমাকে পরিসংখ্যান দুটো আমি উত্তর করতে পারবো, যারা পরিসংখ্যান দুটো উত্তর করবে তাদের জন্য এই অঙ্ক কিন্তু মাস্ট করতেই হবে। আর যারা পরিসংখ্যান মনে করে একটা উত্তর করবো, তাহলে এরপরের অংশ আর না করলে প্রবলেম নাই তার। যদি কোনো শিক্ষার্থী মনে করে আমি পরিসংখ্যান 2টা না 1টা অ্যান্সার করবো, তাহলে এই টাইপের অঙ্কগুলো সে মিস করতে পারবে। কিন্তু যারা মনে করে পরিসংখ্যান 20-এ উত্তর করব, তাদের এই অঙ্কটা কিন্তু এখন করতে হবে। আগে না করলে প্রবলেম, সমস্যা হতো না, কিন্তু এখন করতে হবে। আমাকে এখান থেকে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। গণসংখ্যা সারণী তৈরি করার জন্য আমাকে সেই আগের প্রথম অঙ্কটা যাইতে হবে, পরিসর। পরিসরের কথা মনে আছে? আমি শিওর তোমাদের মনে আছে পরিসর। আমি পরিসর বের করেছিলাম। আচ্ছা, পরিসর, গণসংখ্যায় পরিসর চেঞ্জ করে নেই। পরিসর বলেছিলাম সর্বোচ্চ, সর্বোচ্চ সর্বোচ্চ মান বা সর্বোচ্চ উপাত্ত মাইনাস সর্বনিম্ন, সর্বনিম্ন মান প্লাস হচ্ছে 1। এটা ছিল আমার পরিসর নির্ণয়ের সূত্র, রাইট? এটা দিয়ে আমি কি দিয়ে কাজ করব দেখি। সর্বোচ্চ মান, প্রথম যে লাইনটা আমি দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে ছোট হচ্ছে 55, 51। এরপর দেখতে পাচ্ছি কত, 51 এবং 55 দুটো দেখতে পাচ্ছি। এই মানটা নিচের ঘরে খুঁজে দেখতে পাচ্ছি, আরেকটা আছে 55, কিন্তু তার নিচের সে ছোটার কোনো মান নাই। তার মানে সর্বনিম্ন মান হচ্ছে কত? 51। তাহলে সর্বনিম্ন মান হচ্ছে কত? 51। ওকে, সর্বোচ্চ মান লাখ বলা যে অঙ্কটা লাস্টে 99ই আছে, 99। ওকে, 99 প্লাস হচ্ছে কত? 1। দেখতে পাচ্ছি আমরা এখানে কত আসে। তাহলে বিয়োগ করার পর এখানে হচ্ছে কত? 48 প্লাস হচ্ছে 1, দ্যাট মিনস হচ্ছে 49 হয়ে গেল আমার পরিসর। আমি পরিসর কিন্তু বের করে ফেললাম। এখন পরিসর বের করার পর যে কাজটা করতে হবে, শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি ধরতে হবে। শ্রেণী ব্যবধান আমি 10 ধরবো, 5 ধরবো, না অন্য কোনো মান ধরবো? এক্সামে কিন্তু অনেক সময় বলে দেয় শ্রেণী ব্যবধান 6 ধরে, অনেক কোশ্চেন বলে দেয় 10 ধরে, অনেক প্রশ্নে বলবেই না গণসংখ্যা সারণী তৈরি করো, ডিরেক্ট বলবে গড়, মধ্যে, প্রচুরক বের করো। তখন তুমি ইচ্ছা মতো নিতে পারবা। আমরা নর্মালি 10 এবং 5-এর মধ্যেই রেখে থাকি। তাহলে এখানে যেহেতু অনেকগুলো সংখ্যা, যদি বেশি সংখ্যা হয় তাহলে 10 ধরবা, আর যদি কম সংখ্যা হয়, অল্প সংখ্যা হয়, তাহলে সেক্ষেত্রে তুমি 5 ধরতে পারো, যার যেটা ইচ্ছা, সমস্যা নাই। আমি 10 ধরবো যেহেতু অনেকগুলো আছে। তাহলে শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি, আচ্ছা শ্রেণী ব্যাপ্তি 10 ধরে, শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি 10 ধরে শ্রেণীর সংখ্যা আমি যে কতগুলো ঘর করব সেইটা এখানে বের করব। শ্রেণী সংখ্যা, আমাকে শ্রেণীর সংখ্যা বের করতে হবে। শ্রেণীর সংখ্যা বের করার জন্যই আমি পরিসরটাকে বের করেছি, পরিসর। আচ্ছা, পরিসর, পরিসর আর নিচে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, সেই শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি পরিসর আমি বের করছি 59 ভাগ হচ্ছে আমি 10 ধরেছি, তাহলে আমার মানটা আসলো কত? 4.9। 4.9 এর পাশে আমি একটা দাগ দিব, অ্যাপ্রক্সিমেট
বা 5 আর 5 হবে। কেন? এটা হচ্ছে সেই বিচ্ছিন্ন, এটাকে অবিচ্ছিন্ন রাখা যাবে না, এটাকে সবসময় বিচ্ছিন্ন করতে হবে। আচ্ছা, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শুনতে অনেক এই লাগতেছে, দশমিক রাখা যাবেই না। এক কথায় 4.1 আসলেও 4.02 আসলেও আমাকে পরের ঘরটা নিতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার। অর্থাৎ দশমিকে রাখা যাবেই না, পূর্ণ সংখ্যা নিতে হবে, পরেরটা নিতে হবে। 4.9 তার মানে 5 নিব, 4.2 তার মানে 5 নিব, যেটাই হোক না কেন। তাহলে আমার টোটাল এখানে 5টা ঘর হবে, 5টা ঘর হবে, উপরে একটা ঘর, নিচে একটা ঘর, আর ডাবল 2টা এক্সট্রা বাড়বে, তাহলে মোট ঘর হবে 7টা। সেটা কিরকম দেখি। দেখো, এই সেই 5টা ঘর, 1 2 3 4 5, সেই 5টা ঘরের কথা আমাদের বলেছিলাম। এই সেই 5টা ঘর তৈরি করেছি। গণসংখ্যা সারণী, এখান থেকে আমি ট্যালি নিয়েছি, ট্যালি দেখো, এবং হচ্ছে লাস্টে গণসংখ্যা, আমাকে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তাহলে আমি 50 থেকে শুরু করেছি, আমার সর্বনিম্ন সংখ্যা ছিল কত? 51, 51। দেখো 51, এবং সর্বোচ্চ সংখ্যা ছিল কত? 99। 51 থেকে শুরু করতে পারি, 51 থেকে 60, 61 থেকে 70 হতে পারে। আমি শুরু করছি কি থেকে? 50 থেকে, 50 থেকে 59, 60 থেকে 69। সব ডিপেন্ড করে তোমার নিজের উপরে, তুমি এক পিছনে বাড়ায় নিবা না সামনে নিবা। তুমি 51 থেকে শুরু করতে পারো, কোনো প্রবলেম নাই। 51 থেকে শুরু করলে কি হবে? 99-এর পরিবর্তে লাস্টে 100 হয়ে যাবে। এই তো তোমার উপর ডিপেন্ড করে তুমি কোনটা দিয়ে স্টার্ট করবা, এটার কোনো বাধ্যবাধকতা নেই, যেটা খুশি। ওকে, তাহলে 50 থেকে হচ্ছে আমি 59, আর 60 থেকে 69, এই যে 5টা ঘর হলো, উপরে একটা নিচে একটা, মোটে যে ঘর এটা থাকবে। ইনাফ। এই হচ্ছে আমার গণসংখ্যা সারণী তৈরি করলাম। এবার ট্যালি, এইটা বের করতে অনেকে ভুলটা করে, এই ভুলটা করা যাবে না। অনেকে কি করে বলে 50 থেকে 59 কতগুলো সংখ্যা আছে আগে খুঁজে বের করে। এটা তো মেন পদ্ধতি না। 50 থেকে 59 কয়টা সংখ্যা আছে এটা খুঁজে বের করা যাবে না। আমি এখান থেকে শুরু করব। আমি 75 কেটে দিলাম, 75 আমার ঘর হচ্ছে কোনটা? এটা একটা দাগ। 65 কেটে দিলাম, 65 হচ্ছে কোথায়? এখানে একটা দাগ। 80 কেটে দিলাম, 80 হচ্ছে আমার এইখানে। এবার সে কত? 55, 55 হচ্ছে আমার প্রথম ঘর। এরপরে 60 কেটে দিলাম, 60 হচ্ছে আমার দ্বিতীয় ঘর। এরপরে কত? 80, 80 হচ্ছে আমার কোনটা? এই ঘরটা। এরপর হচ্ছে কত? 51, 51 আমার প্রথম ঘর। এবার হচ্ছে কত? 75, 75 হচ্ছে আমার এই ঘরটা। এরপর আছে কত? 64, 64 এই ঘরটা। 64-এর পর 70, 70 হচ্ছে আমার এই ঘরটা। 70-এর পর দেখতে পাচ্ছ হচ্ছে 80, 80 হচ্ছে আমার এই ঘর। 75 আবার 75 হচ্ছে আমার এই ঘরটা। তারপরে 55, 55 আমার প্রথম ঘরটা। এরপর হচ্ছে 80 আবার 4টা হয়ে গেছে না, 80 ঘর 4টা হয় নাই, এই যে 4। 70, 70 হচ্ছে আমার এই ঘরে, এই যে 5। এবার হচ্ছে কত? 75, 75 হচ্ছে আমার এই ঘরে। এবার হচ্ছে কত? 67, 67 হচ্ছে আমার এই ঘরে। এবার হচ্ছে 80, মানে 4টা হয়ে গেছে, তাহলে এই যে 5, 80-র ঘরে। এবার হচ্ছে কত? 90, 90 হচ্ছে আমার লাস্টের ঘরে। এবার হচ্ছে কত? 72, 72 হচ্ছে আমার এই ঘরে, 72। এবার হচ্ছে কত? 93, 93 আমার লাস্টের ঘরে। এবার হচ্ছে 85, 85 এই ঘরে। এবার হচ্ছে কত? 69, 69 হচ্ছে আমার প্রথম এই ঘরে। এখানে একটা বেশি হয়ে গেছে, তাহলে এটা আমরা মুছে দিচ্ছি। ওকে, তাহলে হ্যাঁ এই যে 5টা। ওকে, তারপরে আমাদের 74, 74, 74 হচ্ছে আমাদের এই ঘরে। তারপর হচ্ছে কত? 80, 80 হচ্ছে আমার এই ঘরে। এরপর হচ্ছে 78, 78 হচ্ছে আমার এই ঘরে। এরপর হচ্ছে কত? 64, 64 এই ঘরে। এরপর হচ্ছে কত? আবার 80, 80 হচ্ছে এই ঘরে। এরপরে 85, 85 এই ঘরে। এরপর হচ্ছে লাস্টে 99, এই যে 99। আমি এখানে কী করবো? সবগুলা লিখে ফেলবো। এখানে 3টা, তাহলে 3। এখানে হচ্ছে কত? 5, 6টা, 6। এখানে হচ্ছে 5 এবং 4 হচ্ছে 9টা। এখানে হচ্ছে 9টা। এখানে হচ্ছে 3টা। এই তো
টোটাল মিলে আমি দেখবো সেই 30 হয় কিনা। যদি 30 টোটাল না হয় তাহলে বুঝে নিব আমার কোন একটা কাউন্ট করতে ভুল হয়েছে। আমি টোটালটা যোগ করে দেখবো 30 আসে কিনা, তখনই বুঝতে পারবো কোন সংখ্যাটা বাদ পড়লো এরকম। তাহলে এইভাবে করে গণসংখ্যা সারণী তৈরি করার পর বাকিগুলো তুমি এমনি করতে পারবা। এই গণসংখ্যা সারণী তুমি কিন্তু 50 থেকে 59 সবগুলো খুঁজতে যাবা না, তুমি ডিরেক্ট কেটে দিবা একটা একটা করে। দরকার কি ইউজ করবা, পেন্সিল ইউজ করবা, অথবা নিচে ছোট করে এইভাবে দাগ দিবা, এই যে এভাবে দাগ দিবা, এভাবে করে দাগ দিবা, হয়ে গেল তো। আচ্ছা, পরের কোশ্চেনটা। টোটাল আমি 3টা অঙ্ক তোমার জন্য রাখছি। এই 3টা অঙ্ক একটা স্ক্রিনশট নাও, নিজে খাতায় রেডি করো। আজকে একটা ক্লাস দিলাম, 8টা ক্লাসের মাধ্যমে শেষ। আজকের এই ক্লাসের মধ্যে নতুন করে তেমন দেখানোর কিছু ছিল না, কম বেশিটা আমরা জানি। পরবর্তী ক্লাসে থাকবে হচ্ছে মূল ম্যাজিকটা থাকবে। তুমি কি ত্রিকোণমিতি চাচ্ছ না সমানুপাত, আমরা 11 অধ্যায় কোনটা চাচ্ছ? প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি 1 ঘন্টাই করাবো। আজকে যে কাজগুলো করলাম মনে হয় না এর বাইরে এক্সট্রা কোনো ম্যাথ আছে তোমার। এখন এখান থেকে গণসংখ্যা সারণী তৈরি করার পর আবার সে গড়, মধ্য, প্রচুরক, আবার সে অজীব রেখা, সবগুলোই তৈরি করবে এখান থেকেই। মেন তো গণসংখ্যাটাই। তার মানে এই যে পরিসংখ্যানের অধ্যায়টা আমি শেষ করলাম, আমার কাছে মনে হয় না তোমাকে আর এক্সট্রা নতুন করে কিছু শিখতে হবে এই অধ্যায় থেকে। আরও কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলো কীরকম? প্রশ্নগুলো হচ্ছে কি, যদি বলে 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত, এরকম চাইতে পারে, যেটা আমি এমসিকিউতে সমাধান করে দেব। 100টা এমসিকিউ তোমাদের দেবো টেস্ট পরীক্ষার জন্য। 10 তারিখ বা তার আগে পাইতে পারো 100টা এমসিকিউ মাত্র টেস্ট পরীক্ষার জন্য। স্মার্টলি সেটা দেবো। পরবর্তী ক্লাস কোনটা নিয়ে চাচ্ছ, এবং আসলে ক্লাস তোমাদের কেমন লাগলো জানি না কতটুকু বলতে পারছি, তবে চেষ্টা করেছি তোমাদের জন্য, এবং এই চেষ্টাটা অবশ্যই অব্যাহত থাকবে। অনেক ভালো থাকো সবাই, শুভেচ্ছা নিরন্তর।